ডাবল ডেকার বাস, ট্রাম, ওষুধ, কোচ। এটা একটা ইস্টবেঙ্গল সংক্রান্ত এবং ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে বা ঠিক কেন্দ্র করে না হলেও এই মুহূর্তে সমাজে ঘটে যাওয়া কিছু ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। কেননা আমি দেখছি বেশ কিছু ছোট ছোট বিষয়, একদমই ছোট ছোট বিষয় নিয়ে মানুষ খুব বিচলিত এবং অনেকে অনেক মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমি কারোর কাছ থেকেই সঠিক একটা সমাধান দেখতে পাচ্ছি না। প্রথমে আসা যাক, ইস্টবেঙ্গলে আসবো কারণ ইস্টবেঙ্গল সংক্রান্ত তো আজকে সকালে একটা অডিও দিয়েছিলাম যে ফিটনেস ট্রেনিংয়ের ব্যাপারে ইস্টবেঙ্গলে কেন তো সমস্যা। আর যারা শুনেছেন হয়তো তারা হয়তো কিছুটা হলেও বুঝেছেন যে সমস্যাটা ঠিক কোথায় এবং সমস্যাটা সমাধানও বা কেন হচ্ছে না, যে অ্যাপ্রোচটা যে ভুল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি আমার আগের অডিওতে। তো এবার আসি ওষুধের কথায়। আমি দেখছি বিগত বেশ কয়েক ঘন্টা ধরেই, মনে পড়ছে না গতকাল দেখেছিলাম না আজকে সকালে দেখলাম যে ভারতের যে রেগুলেটরি বডি আছে যারা ওষুধ এবং মেডিকেল ডিভাইসের একটা রেগুলেশন দেখে, যেটা ইউএসএতে করে, আপনার ইউএসএর এফডিএ, ইউরোপে বিভিন্ন নোটিফাইড বডি আছে যাদের কাছে এই অধিকারটা আছে, ক্যানাডাতে ক্যানাডা এফডিএ রয়েছে, বিভিন্ন দেশে এরকম আছে, কোরিয়াতে যেমন কোরিয়া এফডিএ নাম, এরকম নাম। মূলত এফডিএ হচ্ছে ইউএস এফডিএটা হচ্ছে কি এফডিএ বলে, বাকিরাও এরকম একই ধরনের নাম অনেকে রেখেছে। তো ভারতের ওটা গেল সিডিআরএইচ। প্রথমত মেডিকেল ডিভাইসের কিছুই ছিল না ভারতে, কয়েক বছর আগেও ছিল না। তারপর ওই সিডিআরএইচ যারা ওষুধেরটা দেখতো তারা এই মেডিকেল ডিভাইসটা দেখা শুরু করে। যাকে আমাদের ব্যাপারটা যে ওষুধ নিয়ে আমি দেখছি বেশ কিছু ওষুধ রয়েছে যেটা নিয়ে একটা একটা খবরের কাগজে একটা খবর বেরিয়েছে যে এই ওষুধগুলো নাকি ঠিকঠাক করে ম্যানুফ্যাকচার করা হয়নি, এগুলো ওরা টেস্ট করে দেখেছে। ওই লাড্ডু টাইপ ব্যাপার করে দিয়েছে ব্যাপারটা, যেরকম ওই মন্দিরের লাড্ডুতে নাকি অ্যানিমেল অরিজিন প্রোডাক্ট আছে, ব্যাপারটা সব কিছু একটা সেন্সেশনালাইজ করার একটা প্রবণতা রয়েছে আমাদের দেশে। দেখুন এই ধরনের একটা খবর, এই খবরটা দিয়ে হবেটা কি, আমি খবরটা আর্টিকেলটা পড়ছিলাম, বোধহয় টাইমস অফ ইন্ডিয়াতেও বেরিয়েছে, বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে, তো টাইমস অফ ইন্ডিয়াটা আমি পড়ছিলাম। একটা জায়গায় দেখলাম যে এমন কিছু ওষুধের নাম দেওয়া হয়েছে যেগুলো ফেক ছিল, যেগুলো টেস্ট করা হয়েছে স্যাম্পল, সেগুলো ফেক। এখন যে কোনো প্রোডাক্ট, যে কোনো ওষুধ, সেইটা ফেক হবে কিনা সেটা তো তার যে কোম্পানিটা তৈরি করছে তার তো দায় নয়। আপনি ধরুন একটা কোম্পানি একটা প্রোডাক্ট বানালো, ধরুন ক্যালপল বানালো, ক্যালপল একটা ব্র্যান্ডেড নাম। এবার ধরুন কেউ বিভিন্ন ফেক, মানে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেক ওষুধ হয়। আমি একসময় যখন জামশেদপুরে থাকতাম তখন জামশেদপুরে জুকসালাই বলে একটা জায়গা আছে, ওখানে সমস্ত রকম ফেক তৈরি হয়, ওষুধ হয় কিনা জানি না। তো এরকম ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফেক ওষুধ তৈরি হয়, জালি ওষুধ। তো এবার আপনি বলুন এটা জালি ওষুধকে আপনি টেস্ট করে কি মানে কি বিশাল কাজ করছেন। যে ওষুধটা তৈরি করেছে যে ওষুধের কোম্পানি, তারা তো নিজেরা জালি ওষুধ তৈরি করেনি। এবার দেশের প্রশাসনের দেখার কর্তব্য যে বাজারে যাতে জাল ওষুধ তৈরি না হয় এবং সেগুলো যাতে বিক্রি না হয়। এবার আপনি এটা কোথা থেকে একটা জাল ওষুধ তৈরি পেয়েছেন, সেটা টেস্ট করেছেন, সেটা আবার নাম দিচ্ছেন কেন? আপনি তো যে ধরুন মূল ওষুধটা তৈরি করছে আপনি তো তার বদনাম করছেন, সে তো নিজে ফেক ওষুধটা বার করেনি, আপনি পাবলিককে বিভ্রান্ত করছেন। তো এই ধরনের খবরের আমি কোনো মানে খুঁজে পাই না। এবং বেশ কিছু জেনেরিক ওষুধের নাম বলা হচ্ছে, যেমন প্যারাসিটামল বলা হচ্ছে। প্যারাসিটামল হচ্ছে একটা জেনেরিক নাম। জেনেরিক মানে হচ্ছে ওই ওষুধের মানে কিছু ওষুধ আছে যেগুলো কম্পোজিশন যে কেউ কপি করতে পারে। মানে তারপর ধরুন কিছু ওষুধ আছে যেগুলো জেনেরিক নামে বিক্রি হয়, প্যারাসিটামল নামে বিক্রি হয়। আর কিছু জেনেরিক ব্র্যান্ডেড ওষুধ আছে, মানে জেনেরিক কিন্তু কোনো একটা কোম্পানি হয়তো কোনো একটা ব্র্যান্ড দিয়ে চালাচ্ছে। তো প্যারাসিটামল একটা জেনেরিক নাম, তার যেমন বিভিন্ন ব্র্যান্ডেড ভার্সানও আছে। তো আপনি দুম করে একটা প্যারাসিটামলের একটা নাম দিলেন, এবং প্যারাসিটামল অনেকেই তৈরি করে, ভারতবর্ষে অনেকেই তৈরি করে প্যারাসিটামল ওষুধটা, যেটা একটা জেনেরিক সাধারণ জ্বরের ওষুধ। এবার আপনি কোন প্যারাসিটামল কাদেরটা আপনি পেয়েছেন যাতে কিনা আপনি একটা সমস্যা দেখেছেন সেইটা উল্লেখ না করে বা পরিষ্কার করে না লিখে হঠাৎ করে পাবলিককে বিভ্রান্ত করার কি মানে? আর পাবলিক করবে বা কি? যেটা হয়, আমি যেহেতু বহুদিন কাজ করেছি আমেরিকাতে, ইউরোপে, তো এই ধরনের যখন কোনো একটা কেস হয়, ধরুন একটা প্যারাসিটামল একটা উদাহরণ দিচ্ছি, ধরুন 10টা কোম্পানি প্যারাসিটামল বানায়, আমি একটা উদাহরণ দিচ্ছি, 10টা কোম্পানি বানায় প্যারাসিটামল, তার মধ্যে হয়তো কোনো একটা কোম্পানিতে হয়তো একটা প্রবলেম হয়েছে, একটা লটে প্রবলেম হয়েছে, হতেই পারে, সমস্ত বিশ্বেই হয়, কোনোটা ইচ্ছাকৃত কোনোটা অনিচ্ছাকৃত। এবার যদি কোনো একটা লটে হয় কোনো একটা প্রবলেম, তাহলে যেটা করা হয় যে কোনো সভ্য এগিয়ে থাকা দেশে যেটা করা হয়,
যারা টেস্টিংটা করছে সে ইউএস হলে এফডিএ করবে বা অন্যান্য দেশে, যেটা বললাম ভারতে সিডিআরএইচ করেছে, করার পর তাদের যেটা দায়িত্ব তারা হচ্ছে তারা একটা ওয়ার্নিং লেটার পাঠাবে সেই সংস্থাকে, যে ম্যানুফ্যাকচারার, এবং তাকে বলবে এই লটের মাল বা ব্যাচের মাল তুমি যেখানে যেখানে ভারতে ছেড়েছো সেখান থেকে এগুলো রিকল করো, মানে ফেরত নিয়ে এসো। এবং তাদেরকে বলা হবে যে তোমাদের যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা এটাকে আবার অডিট করা হবে, আবার রিভিউ করা হবে, তুমি এটাকে শুধরো, মানে একটা একটা ক্যাপা করা হয়, কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন করা হয়, এবং কোনো একটা রেমিডিয়েশন করা হয়, মানে কোথায় প্রবলেমটা হয়েছে, আপনার প্রসেসে হয়েছে না কোথায় আপনার ডকুমেন্টেশনে হয়েছে নাকি আপনার ইনভেন্টরিতে হয়েছে, মানে সাপ্লাই চেনে হয়েছে। কেননা ওষুধ তো বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি হয়, তো সেই কেমিক্যালগুলো ধরুন বিভিন্ন ম্যানুফ্যাকচারার তৈরি করে, সেখান থেকে কিনে এরা একত্র করে ওষুধগুলো বানায়। আপনাকে বার করতে হবে কোথায় প্রবলেমটা হয়েছে। তো এটা একটা ইলাবোরেট একটা প্রসেস, তো সেই প্রসেসটা আপনাকে ইনভেস্টিগেট করে বার করতে হবে কোথায় সমস্যাটা হয়েছে। এরকম একটা লাড্ডুর মতো একটা সেন্সেশনালাইজ করলেন, একটা বার করে দিলেন একটা খবর, যাকে আশা করি মূল ব্যাপারটা বোঝাতে পেরেছি। এইটুকু যদি বোঝেন আপনি বাকিটাও বুঝে যাবেন যে কি করা উচিত এই সব বিষয়ে, বেশি উল্টোপাল্টা হইচই না করে। এবার ইস্টবেঙ্গল নিয়ে একটু আসি। ইস্টবেঙ্গলে এখনও অনেকেই বলছে, আজকে দেখলাম মানে খবরের কাগজে প্রতিদিনে বলেছে, যে কর্মকর্তারা বলেছে অনেকে, যে ইস্টবেঙ্গলের যে ফ্যানরা তারাই তো যত নষ্টের গোড়া, মানে তারা বলছে যে এরাই তো মানে কয়েক মাস আগে হইচই করছিল কোচ কোয়াদ্রাতকে নিয়ে, এ নাকি প্রফেসর। আমি এটা অনেক আগেই বলেছি, যখন সবাই প্রফেসর প্রফেসর করে নাচানাচি করছে এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমি তখনই বলেছি যে এটা বিশাল বড় একটা ব্লান্ডার হয়ে গেল। তাই ইস্টবেঙ্গলের কর্মকর্তারা এখন বলছে এখন বদলি কী করে হয়, এত অল্পের মধ্যে বদলি। হ্যাঁ দেখুন, আবার অনেকে বলছে যে এরা তাড়াতে চাইছে কোয়াদ্রাতকে, কিন্তু কোয়াদ্রাত কোনো সেভারেন্স প্যাকেজ নিতে চাইছে না, মানে গোল্ডেন হ্যান্ডশেক করতে চাইছেন। এবার আপনি বোঝার চেষ্টা করুন কখন একটা কোচ গোল্ডেন হ্যান্ডশেক নেয়। আপনাকে বেসিকগুলো বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, না বুঝলে আপনি হইচই করবেন। এই যেটা হয় সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ হইচই হচ্ছে। তো ধরুন কোচ কোয়াদ্রাত, ও গোটা ওর যে কোচিং ক্যারিয়ারে, মানে ওর যা এখন বয়স হয়েছে, মানে গোটা বয়সে শুধু দুবারই জীবনেও হেড কোচের চাকরির দায়িত্বে পেয়েছে। একবার অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল বলে না, অ্যাক্সিডেন্টাল রাজার মতন অ্যাক্সিডেন্টাল একবার হেড কোচ হয়ে গেছিলো বেঙ্গালুরুতে, তখন 2.5 বছর ছিল। আর তারপর দ্বিতীয় হচ্ছে ইস্ট বেঙ্গলে। এই গোটা ওর জীবনে, ওর জীবদ্দশায় ওকে আর কেউ কোনো দিন হেড কোচ হিসেবে অ্যাপয়েন্ট করেনি। তো আপনার এখন কেন মনে হচ্ছে যে ও আবার কোনো চাকরি পেতে পারে, একটা তৃতীয় কোনো চাকরি পেতে পারে হেড কোচ হিসেবে? পাওয়ার সম্ভাবনা খুব কম, এবং আপনি না জানলেও ও নিজে জানে ব্যাপারটা। সুতরাং ও হঠাৎ করে কেন মানে এমনি এমনি খালি হাতে চলে যাবে? আপনার সাথে ওর যা কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্ট জানি না, হয়তো এই মরশুমের শেষ অবধি কন্ট্রাক্ট রয়েছে। তো আপনার যদি সেভারেন্স থাকে, সেটার জন্য কি আপনাকে গোটা মরশুমের বাকি মরশুমে যত মরশুমটা বাকি আছে, সে 8 মাস হোক 9 মাস, সেই পুরো মাইনেটা দিতে হবে, নাকি মানে নোটিস পিরিয়ড আছে সেই অনুযায়ী 3 মাসে 4 মাসে যা কন্ট্রাক্ট আছে সেই অনুযায়ী দিতে হবে? এবং আপনি যদি ভাবেন এখন কন্ট্রাক্টের বাইরে গিয়ে ও 2-3 মাসের টাকা নিয়ে চলে যাবে, সম্ভাবনা খুবই কম। কেননা ও নিজেও জানে যে ও কিন্তু এইবার চাকরি গেলে আর চাকরি পাবে না চট করে। সুতরাং এরকম প্রত্যাশা করবেন না। এবার অনেকে বলছে তাহলে কি ভারতীয় কোচ দিয়ে চলবে? দেখুন, কোয়াদ্রাতের যা কোচ, কোয়াদ্রাত বিনয়, এরা যেরকম যে ধরনের কোচ, এদের থেকে যে কোনো ভারতীয় কোচ, মানে সে শঙ্করলাল বলুন, সঞ্জয় সিং, এরা বেটার কাজ করবে। আমি বলছি না যে এরা মোস্ট পারফেক্ট সলিউশন, কিন্তু কোয়াদ্রাত যে ধরনের কাজ করছে এদের থেকে অনেক বেটার কাজ করবে এরা। বেসিকগুলো বুঝতে হবে। এবার লাস্টে ওই ট্রাম বাস একসাথে এখন শেষ করি। এখন কলকাতা থেকে ট্রাম তুলে দিচ্ছে, বোধহয় একটা রুটে চলবে হেরিটেজ কোচের। তো সেইটা নিয়ে খুব মানে তর্ক বিতর্ক চলছে। যারা তৃণমূল তারা সমর্থন করছে, যারা তৃণমূল নয়, এবং সেখানে বাংলা পক্ষ রয়েছে। বাংলা পক্ষ মূলত প্রো তৃণমূল, পুরোটা তৃণমূল কেউ বলতে পারবে না, ওরা স্বীকারও করে না, কিন্তু মূলত ওরা ঘোর অ্যান্টাই বিজেপি। তো বাংলা পক্ষ বলছে ওরা ট্রামের পক্ষে, এবং অনেকে যারা হয়তো নিউট্রাল তারা বলছে তারা ট্রামের পক্ষে। তো এখন তর্ক বিতর্ক চলছে। যারা ঘোর তৃণমূল, যারা ধরুন একদম অ্যাক্টিভলি তৃণমূল করে, তারা বলছে যে তোমরা যারা সিপিএম তোমরা তো ডাবল ডেকার বাস তুলে দিয়েছিলে। আবার যারা ডাবল ডেকার বাস তুলে দিয়েছিল সেই সিপিএম বলছে তোমরা ট্রাম তুলে দিলে। তো দেখুন, ডাবল ডাবল ডেকার বাস বলুন বা
আপনার ট্রাম, এগুলো তুলে দেওয়ার সপক্ষে যেমন হাজারো যুক্তি থাকতে পারে, এগুলো না তুলে দেওয়ার পক্ষেও হাজারো যুক্তি থাকতেই পারে। তো আমি কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন অনেকে বলছে ট্রাম খুব স্লো। ট্রাম কি খুবই স্লো? আপনি তো ট্রাম দিয়ে তো আর মানে দিল্লি বোম্বে যাবেন না কলকাতা থেকে, আপনি উইদিন সিটি ট্রামে ঘুরবেন। তো ট্রামের যে ন্যাচারাল স্পিড, সেটা কিন্তু একটা সিটির মধ্যে যে আপনার যে একটা স্পিড লিমিট থাকে, সেই স্পিড লিমিট অনুযায়ী কিন্তু কিন্তু একদমই ঠিক আছে। মানে ট্রামের যা উইদিন সিটি যা স্পিড লিমিট থাকে, সেই অনুযায়ী কিন্তু ট্রামের স্পিড খুব একটা স্লো নয়, আপনি যদি দেখেন। এবার অনেকে বলছে যে ট্রাম লাইনে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, টু হুইলার থ্রি হুইলার। তো সেই অ্যাক্সিডেন্টগুলো হয় তো এখন রাস্তাটা ঠিকঠাক করে মেনটেন করা হয় না। তো সেইটার জন্য ট্রামকে আপনি কেন দোষ দেবেন? তাহলে যে রাস্তাটা তৈরি করছে, মেনটেন করছে, তাকে আপনি দোষটা দেন। মানে ট্রামের রাস্তা এবড়ো খেবড়ো ভাঙাচোরা হয়ে গেলে তখনই অ্যাক্সিডেন্টটা হয়। তা রাস্তার দোষটা কেন ট্রামের ওপর পড়বে? এবার যারা বলছে ট্রামটা তুলে দিন, দেখুন ট্রামটা তো নামতে নামতে বোধহয় 2 না 3টে রুটই অবশিষ্ট আছে। তো আপনি 2-3টে রুট তুলে কি তীর মারবেন জীবনে? যারা ধরুন ট্রামের পক্ষে কথা বলছে, তারা কিন্তু 2-3টে রুটের জন্যই বলছে, তারা বলছে না আবার মানে পুরো ট্রাম ব্যবস্থাটাকে ফেরত আনুক। তো আমি বলবো মানে ব্যাপারটা নিয়ে ভাবতেই পারে একবার, মানে রাজ্য সরকার ভাবতেই পারে। কেননা যেটা ঘটনা হচ্ছে যে আছেই তো 2-3টে রুট, সেখান থেকে আপনি 2টোকে কমিয়ে একটা করলেন কি 3টেকে কমিয়ে একটা করলেন, রাখা যেতেই পারে। রাখার বললাম না, রাখার পক্ষেও যেমন যুক্তি আছে, বিপক্ষেও তেমনই যুক্তি আছে। একটা তফাৎ থাকতো কলকাতার সাথে বাকি সব শহরের। তেমন ডাবল ডেকার বাসও বলবো, ডাবল ডেকার বাসে এখন আপনি অনেক ব্রিজ টিজ করে দিয়েছেন, অত পুরো শহরে তো ডাবল ডেকার বাস আনা সম্ভব নয়। কিন্তু আমি ইউরোপে বিভিন্ন দেশে থাকার দরুন কিছুদিন আগে, কয়েক মাস আগে আমি লন্ডনও ঘুরে এলাম, অনেকবারই গেছি। তো লন্ডনে প্রচুর ডাবল ডেকার বাস চলে। তো এখনও কলকাতায় ধরুন কিছু কিছু রুটে যেখানে ধরুন ওভারহেড প্রবলেম নেই, কোনো মানে ওভার হ্যাঙ্গিং কিছু নেই, যেখানে ডাবল ডেকার বাস ট্রাভেল করতে পারবে না, সেই সব রুটে ডাবল ডেকার বাস কিন্তু চালানো যেতেই পারে। কেননা আপনার ফ্লোর এরিয়া এক থাকছে, আপনি নিয়ারলি ডাবল দ্য ক্যাপাসিটি হয়ে যাচ্ছে। তো এই ঘাটতারামি না করে যে এটা এ করেছিল ও করেছিল, সব কিছু স্ট্রেংথ আছে ডাবল ডেকার বাস বলুন, ট্রামের স্ট্রেংথ আছে, উইকনেস আছে, তো সেইগুলো মাথায় রেখে কিন্তু এদেরকে নিয়েই একটা শান্তিপূর্ণ সহাবস্থান করাই সম্ভব হতেই পারে। মানে না কিছু বলছি না। যেমন ট্রামের একটা অ্যাডভান্টেজ আছে, যারা ধরুন বেশি হইচই করছে সব অল্প বয়সী ছেলে মেয়ে, তো তারা অনেকেই গাড়িতে চলে, কেউ কেউ টু হুইলার রয়েছে, বাস তো রয়েছে, প্রাইভেট বাস। তো আপনি দেখবেন যে বাসে যে উচ্চতা আমাদের দেশে, কলকাতায় বা গোটা দেশেই বাসে যে উচ্চতা, সেটা বয়স্কদের পক্ষে অনেকটা অসুবিধা হয় ওঠা। সেখানে ট্রাম কিন্তু অনেক বেশি গ্রাউন্ডের কাছাকাছি। আপনি এখন যদি বিদেশে গিয়ে থাকেন, তো দেখবেন যে বিদেশে যে বাসগুলো আছে, ওগুলো এসে যখন ফুটপাতে দাঁড়ায়, খুব বেশি ডিফারেন্স থাকে না। মানে মানে আপনার যে ফুটপাতে যে লেভেল সাথে বাসের যে প্রথম পাদানি লেভেলে খুব উচ্চতা থাকে না। আমাদের দেশে কিন্তু ওটা একটা অনেকটা উচ্চতা থাকে। একজন ধরুন বয়স্ক পুরুষ বা মহিলা কিন্তু এটা সমস্যা হয়। এবং বিদেশে অনেক জায়গাতে যেখানে ধরুন একটু গ্যাপটা বেশি থাকে বাসের পাদানির সাথে ফুটপাতের, সেখানে বাসের কিন্তু হাইড্রোলিক সিস্টেম থাকে, যে বাসটা একটু নিচে হয়ে যায় স্টপে এসে, তখন গ্যাপটা কমে যায়, লোকে চট করে উঠতে পারে। তো এটাই বলার ছিল যে এরকম অনেক বিভিন্ন বিষয় রয়েছে, যার পক্ষে বিপক্ষে একাধিক পয়েন্ট হতেই পারে। কোনোটা কেন করব না, পক্ষে বিপক্ষে একাধিক পয়েন্ট হতেই পারে। আপনি যদি করতে চান তো করতেই পারেন, অসুবিধা কিছু নেই। আর ইস্টবেঙ্গলের ব্যাপারটা আশা করি বোঝানো গেল, যে এখন যা অবস্থা, আপনি ভারতীয় কোচ যে কেউ সে অল্প টাকাতে হয়তো রাজি হবে। কি হবে মানে কোয়ার্টার থাকলে তো বড় জোর আমরা লাস্ট হবো বা সেকেন্ড লাস্ট হব। তো এখনও যদি কোনো ইন্ডিয়ান কাউকে দেয়া হয়, আর্থিক কারণে বলছি, বিদেশ থেকে আনা সম্ভব নয় বলে, ইন্ডিয়ান কাউকে যদি দেওয়া হয়, বিনয় আপনার শেষ করে দেবে, মানে বেইজ্জতে হবে, একদম কনফার্ম লাস্ট হবেন। তো দেখা যেতেই পারে মানে। তো এটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন।